আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা গরুর জাত নিয়ে কথা বলবো যা সারা বিশ্বের ডেইরি শিল্পের জন্য এক সত্যিকারের বিস্ময়। নাম তার রেড সিন্ধি। বিশ্বজুড়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এই জাতটি। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, খোদ নিজের এলাকাতেই আজ এটি এক চরম সংকটের মুখে। কিভাবে একটা সুপারকাও সারা বিশ্বে এতটা কদর পাওয়ার পরও একেবারে বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে, আজ আমরা তারই পেছনের গল্পটা জানব। মাত্র ১,০০০? হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনছেন। পুরো ভারতে বর্তমানে খাঁটি রেড সিন্ধি গরুর আনুমানিক সংখ্যা ১,০০০-এর চেয়েও কম। পরিসংখ্যানটা রীতিমতো ভয়ঙ্কর। যে জাতটা সারা দুনিয়ায় এতটা সমাদৃত, তার নিজের অঞ্চলে এমন অবস্থা সত্যি ভাবিয়ে তোলে। এই ছোট্ট বাছুরটার দিকে তাকালেই বোঝা যায় এটা শুধু একটা প্রাণী না, বরং চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার একটা জীবন্ত প্রতীক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, চরম অভিযোজন ক্ষমতা সম্পন্ন এই শক্তিশালী প্রাণীটি আজ তীব্রভাবে জনসংখ্যা হ্রাসের সম্মুখীন। এটা শুধু একটা জাতের হারিয়ে যাওয়া নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা প্রকৃতির এক অমূল্য সৃষ্টি বিলুপ্ত হয়ে যাওয়ার একটা স্পষ্ট সতর্কবার্তা। আজকের এই এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব রেড সিন্ধির পরিচিতি আর এদের টিকে থাকার পেছনের শারীরিক গঠন সম্পর্কে। এরপর দেখব বিশ্বজুড়ে এদের বিস্তার, পরিসংখ্যানের চমকপ্রদ তথ্য, আর সব শেষে জানব কেন এই আইকনিক জাতটা আজ বিলুপ্তির পথে। তো চলুন শুরু করা যাক এদের উৎপত্তি আর শারীরিক গঠন দিয়ে। পাকিস্তানের সিন্ধু প্রদেশ হল এদের আদি নিবাস। অনেকেই একে মালির বা রেড করাচি নামেও চেনেন। ধারণা করা হয় বেলুচিস্তানের বেলা অঞ্চলের লাসবেলা নামের একটা গরুর জাত থেকেই মূলত এর বিবর্তন ঘটেছে। এদের বাহ্যিক সৌন্দর্যটা কিন্তু দারুণ আকর্ষণীয়। বেশ গাঢ় একটা লাল রং, যা শাহিওয়াল জাতের গরুর চেয়েও একটু বেশি ডার্ক। আর খেয়াল করলে দেখবেন অনেক সময় এদের কপালে বা গলকম্বলে ছোট ছোট সাদা দাগও থাকে। সব মিলিয়ে দারুণ একটা লুক, তাই না? এবার আসল কথায় আসি। কেন এদেরকে সত্যিকারের সার্ভাইভার বলা হয়? কারণ এদের আছে তীব্র গরম সহ্য করার অদ্ভুত ক্ষমতা, আর সেই সাথে এঁটেল পোকা ও বিভিন্ন রোগবালাই প্রতিরোধের শক্ত প্রাকৃতিক ঢাল। গোড়ার দিকে চওড়া আর উপরের দিকে বাঁকানো শিং, সাথে মাঝারি থেকে বড় আকারের কুঁজ আর গলকম্বল, সব মিলিয়ে উচ্চ তাপমাত্রার মতো চরম রুক্ষ পরিবেশেও অনায়াসে টিকে থাকার জন্য প্রকৃতি এদেরকে এভাবেই তৈরি করেছে। আর এদের এত বিপুল পরিমাণ দুধ দেওয়ার পেছনের ম্যাজিকটা লুকিয়ে আছে এদের ওলানে। ওলানগুলো বেশ বড়, অনেক সময় অনেকটা বাটির মতো হয়, আর বাটগুলো লম্বা ও নলাকার, সাধারণত ৮ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই শারীরিক গঠনটাই আসলে এদের কিংবদন্তি তুল্য দুধ উৎপাদনের মূল জৈবিক ইঞ্জিন। চলুন এবার দেখি বিশ্বব্যাপী এদের বিস্তারটা কিভাবে হলো। এদের এই যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, এটা খুব দ্রুতই আন্তর্জাতিক মহলের নজরে পড়ে যায়। আর গ্রীষ্মমণ্ডলীয় এই সার্ভাইভার বৈশিষ্ট্যগুলোই একে বিশ্বজুড়ে অত্যন্ত কাঙ্ক্ষিত একটা রপ্তানি পণ্যে পরিণত করেছিল। ব্যাপারটা অনেকটা একটা দুর্দান্ত মাস্টার প্ল্যানের মতো। একদিকে আমাদের রেড সিন্ধি, যারা প্রচণ্ড গরম আর রোগবালাইয়ের সাথে অনায়াসে লড়তে পারে। অন্যদিকে ইউরোপীয় জাতগুলো, যারা প্রচুর দুধ দেয় ঠিকই, কিন্তু গরম সইতে পারে না। সারা বিশ্বের গবেষকরা এই দুয়ের মাঝে সংকরায়ন করে এমন একটা জাত তৈরি করতে চাইলেন যা প্রচুর দুধও দেবে, আবার গরমে বা রোগে সহজে মারাও পড়বে না। আর ঠিক এই কারণেই শুরু হয় বিশ্বব্যাপী রেড সিন্ধির বিস্তার। উন্নত জার্মপ্লাজম তৈরির জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফিলিপাইন থেকে শুরু করে শ্রীলঙ্কা সহ বিশ্বের ২০টিরও বেশি দেশে এদেরকে রপ্তানি করা হয়। অস্ট্রেলিয়াতেও এদেরকে স্থানীয় জাতের সাথে মিশিয়ে অস্ট্রেলিয়ান মিল্কিং জিবু বা AMZ নামের সম্পূর্ণ নতুন একটা জাতি তৈরি করে ফেলা হয়েছিল। এবার আমরা পরিসংখ্যানে এর উৎপাদনের দিকটা একটু দেখব। টানা ২০ বছরের নিবিড় কৃষি গবেষণার কিছু ডেটা দেখলে খুব স্পষ্টভাবে বোঝা যাবে অর্থনৈতিক দিক থেকে এই জাতটা আসলে কতটা মূল্যবান। পরিসংখ্যানে যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস পরিষ্কার করে নিই, ল্যাকটেশন লেন্থ বা দুগ্ধদানের সময়কাল। এর মানে হল বাছুর জন্ম দেওয়ার পর একটা গাভী একটানা ঠিক কত দিন দুধ দিচ্ছে। ডেইরি শিল্পে একটা গাভীর উৎপাদন ক্ষমতা মাপার জন্য এটা খুব জরুরি একটা পরিমাপ। এই পরিসংখ্যানগুলো একবার খেয়াল করুন, রীতিমতো চমকে যাওয়ার মতো। একটা রেড সিন্ধি গাভী গড়ে ৩১০ দিন পর্যন্ত একটানা দুধ দেয়। এদের শুষ্ক সময়কাল বা ড্রাই পিরিয়ড মাত্র ৮২ দিনের কাছাকাছি, আর দুটো বাছুর প্রসবের ব্যবধান গড়ে ৩৯৩ দিন। ৩০০ দিনের হিসাবে এদের দুধ উৎপাদনের গড় ১৮২০ কেজিরও বেশি। আর সবচেয়ে মজার ব্যাপার হল, গাভী যত বেশিবার বাছুর জন্ম দেয়, তার দুধ দেওয়ার সময়কালও তত বাড়তে থাকে। পুরোটাই একটা দারুণ কার্যকরী আর লাভজনক চক্র। দুধের পরিমাণের কথায় যদি আসি,
একটা ল্যাকটেশন পিরিয়ডে এরা সর্বনিম্ন 1100 থেকে শুরু করে সর্বোচ্চ 2600 কেজি পর্যন্ত দুধ দিতে পারে। গড় হিসাব করলে তা দাঁড়ায় 1840 কেজির মতো। শুধু পরিমাণই নয়, গুণগত মানও কিন্তু চমৎকার। দুধে ফ্যাট বা চর্বির পরিমাণ থাকে গড়ে 4.5%। এত তীব্র গরমে টিকে থাকা একটা প্রাণীর জন্য এই লেভেলের প্রোডাকশন সত্যিই অবিশ্বাস্য। এতক্ষণ তো আমরা অনেক চমকপ্রদ তথ্য জানলাম, কিন্তু এবার আমাদের গল্পের সবচেয়ে দুঃখজনক অধ্যায়ে প্রবেশ করতে হচ্ছে। যে প্রাণীটা বিশ্বজুড়ে এতটা সফল, সে রেড সিন্ধি আজ খোদ নিজের এলাকাতেই প্রায় হারিয়ে যেতে বসেছে। বিশ্বজুড়ে এত নামডাক, অথচ নিজের দেশে এদের সংকটটা বেশ তীব্র। এখন সাধারণ কৃষকদের মাঠে বা গোয়ালে খাঁটি রেড সিন্ধি প্রায় দেখাই যায় না। দুধের জন্য কৃষকরা এখন শাহিওয়াল বা মহিষ পালনের দিকেই বেশি ঝুঁকছেন। আর এই প্রতিযোগিতায় টিকতে না পেরে রেড সিন্ধি এখন কেবল গুটি কয়েক ফার্মেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। বর্তমানে ভারতে এদের অবস্থা এমনই যে খাঁটি রেড সিন্ধির পাল শুধুমাত্র উড়িষ্যার ছিপলিমা কিংবা উত্তরাখণ্ডের কালসির মতো সরকারের হাতে গোনা কয়েকটা ব্রিডিং ফার্মেই সংরক্ষিত আছে। সাধারণ মাঠ পর্যায় থেকে এরা বলতে গেলে পুরোপুরি নিখোঁজ হয়ে গেছে। ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিমাল জেনেটিক রিসোর্সেসের একটা সমীক্ষা থেকে এই ভয়াবহ চিত্রটা উঠে আসে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, সমীক্ষায় এই জাতটি সম্পর্কে অত্যন্ত হতাশাজনক চিত্র উঠে এসেছে। জাতটি বিলুপ্তির সম্মুখীন এবং এর সংরক্ষণের জন্য অবিলম্বে মনোযোগ দেয়া প্রয়োজন। রেড সিন্ধির এই জনসংখ্যা ধসের বাস্তবতা সত্যিই বেশ উদ্বেগজনক। তাহলে ভেবে দেখুন তো, রেড সিন্ধির এই দারুণ জিনগত বৈশিষ্ট্যগুলো যদি চিরতরে হারিয়ে যায়, তবে কি সেটা বিশ্বব্যাপী ডেইরি খামারের ভবিষ্যতের জন্য একটা বিশাল হুমকি নয়? জলবায়ু পরিবর্তনের এই যুগে, যেখানে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেখানে এমন চরম প্রতিকূলতায় টিকে থাকতে পারে একটা জাত হারিয়ে যাওয়াটা পুরো বিশ্বের কৃষিজ জীববৈচিত্র্যের জন্যই এক অপূরণীয় ক্ষতি। আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের ডেইরি শিল্প আর প্রকৃতি সংরক্ষণ নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।